আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের তাবেদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। साहब हमारे दिमाग सड़क गए थे, हमको हर तरफ पाकिस्तानी नजर आता है तो हमने छोड़ दिया। हमने कहा मिसाइल तू उड़ उड़ के जा। कहां पे? पाकिस्तान के बॉर्डर पे। पर हमने सोचा नहीं था उस पे ज्यादा ফুয়েল नहीं है। এমন এক ঘটনা ঘটিয়েছে আজকে ভারতে বা ভারতের বিমান বাহিনী। বিষয়টা কত প্রকার দুঃখজনক বা কত রকমের দুঃখজনক হতে পারে। আবার কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করছেন, কেউ বলছে যে তাড়াহুড়ার মধ্যে কইরা দিছে, কেউ বলছেন যে ভাই এই ঘটনাতে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছে। আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নাই, আমি ডক্টর ফয়জুলের কোনো যোগ্যতা নাই। যোগ্যতা ওইটাই যে মানুষ চেয়েছে যেটা, সেটা হয়তো তারা বলতে পারতো না, আমরা বলতাম। কথা বলতে বলতে মনে হয় যেন সব পারফেক্ট মানুষ ওনরা। ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলেন, সামাজিক জীবন নিয়ে প্রশ্ন তোলেন, আপনি যত বড় মানুষ সেই আন্দাজ প্রশ্ন তোলেন। আমাদেরও একটা সমস্যা হলো, আমাদেরকে কেউ সুন্দর কাট পেস্ট করে একটা জিনিস ধরিয়ে দিলেই আপনি ওইটা খাওয়ার জন্য বসে থাকেন। আপনি যখন মন্ত্রী হবেন, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন, তখন অবভিয়াসলি আপনাকে হিসেব নিকেশ করে প্রতিটি কথা বলতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া কিন্তু ঝড় উঠে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন জামাতের ভিতরে রয়ের এজেন্ট ঢুকে পড়েছে। এই ব্যাপারটি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন গতকাল রাত্রে একটা নিউজ করেছে। সেটার পর থেকে কিন্তু বলতে পারেন যে জামাত নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও ইতিমধ্যেই হয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। আমি বলবো যে সবগুলো বিশ্লেষকের আলোচনাগুলো আপনাদের মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখে শুনতে হবে। তা চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। साहब हमारे दिमाग सड़क गए थे, हमको हर तरफ पाकिस्तानी नजर आता है तो हमने छोड़ दिया। हमने कहा मिसाइल तू उड़ उड़ के जा। कहां पे? पाकिस्तान के बॉर्डर पे। पर हमने सोचा नहीं था उस पे ज्यादा ফুয়েল नहीं है। এমন এক ঘটনা ঘটিয়েছে আজকে ভারতে বা ভারতের বিমান বাহিনী। বিষয়টা কত প্রকার দুঃখজনক বা কত রকমের দুঃখজনক হতে পারে। আবার কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করছেন, কেউ বলছে যে তাড়াহুড়ার মধ্যে কইরা দিছে, কেউ বলছেন যে ভাই এই ঘটনাতে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছে। ঘটনা হচ্ছে নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী IAF। মানে নিজেদের স্থাপনাতেই নিজেরা হামলা চালিয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতা বশত এমনটি হয়েছে বলে দাবি করেছে ভারত। মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল, যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরের পুলিশ সুপার আমান সিং রাঠোর বলছেন বাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ এরকম ক্ষতিগ্রস্ত হয়নি। আর এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টেটমেন্টে ভারতের বিমান বাহিনী বলছে যে বিমান থেকে একটি অবিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতা বশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই নিয়ে তারা আপনার কি বলা যায় তদন্ত শুরু করেছে। তবে কেউ কেউ বলছেন যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চলমান উত্তেজনা, এখানে আমরা দেখছি দুই দেশ একে অন্যের বিরুদ্ধে তাদের সামরিক সক্ষমতা প্রকাশ করতে চাচ্ছে। যেমন ধরেন ভারত তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ঝালাই করে নিচ্ছে, অপরদিকে পাকিস্তান সার্ফেস টু মিসাইল ওই সিস্টেমটাকে একটু ঝালাই করে নিচ্ছে, পাল্টাপাল্টি হুমকি ধামকি চলছে, বর্ডারে কয়েক জায়গায় গোলাগুলি হয়েছে, এগুলো কিন্তু কন্টিনিউ। তো এই অবস্থায় এক দেশ আরেক দেশে আঘাত না করলেও সাগরে এবং নিজেদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় শত্রুর যেই মানে কাল্পনিক শত্রুকে টার্গেট করে নানান ধরনের মহড়া টহরা চলছে। তো এমন একটা মহড়ার জন্যই বিমান বাহিনীর এই বিমানটি উড্ডয়ন করা হয়েছিল। তো কেউ কেউ বলছেন যে এটা মহড়াই ছিল, আবার কেউ বলছেন যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে না এটা মহড়া ছিল না, এটা হচ্ছে ভুলবশত অসাবধানতাবশত দুর্ঘটনাবশত একটা জিনিস খুইলা পড়ে গেছে বিমান থেকে, যার কারণে এখানে এসে বিস্ফোরণ হয়েছে। আমরা কোনো অভিযান অথবা মহড়া চালাইনি। তবে বিশ্লেষকরা বলছেন দুই দেশের জনগণ এই মুহূর্তে যুদ্ধ চাইলেও দুই দেশের যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, সরকারে আছেন, তারা যুদ্ধটাতে ধাবিত হবেন না। কেন হবেন না? আমার কাছেও বেশ কয়েকটা যুক্তি দিচ্ছি, দেখি আপনাদের কাছে কেমন লাগে। প্রথমত যুদ্ধ একটা ব্যয়বহুল ইস্যু ভাই, এটা আমরা ওই একটা বুলেটের দামই আপনি দেখেন কি, তো সেইখানে এত বড় একটা যুদ্ধ চালাইতে গেলে দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে বিলিয়নস অফ ডলার দুই দেশের খরচ করতে হবে। ভারতের অর্থনীতি তো মন্দা আছে, পাকিস্তানের তো পুরাটাই আছে। তো এই অবস্থায় এই দুইটাই এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দরিদ্রতায় ভুগছে
তাদের দেশ অনুযায়ী। এই যুদ্ধটা আসলে কঠিন। দ্বিতীয়ত, এই যুদ্ধের মাধ্যমে আপনি ফলাফলটা কি পাবেন? এখানে কি ভারত পাকিস্তানের জয় করে ফেলবে, অথবা পাকিস্তান ভারতের দখল করে ফেলবে? আবার কাশ্মীর, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর কেউই আসলে কোনো অংশ দখল করে নিয়ে নিজেদের পক্ষে রাখতে পারবে না। সো এখানে রেজাল্ট আমার মনে হয় যে খুব বড় কিছু আসবে। তৃতীয়ত, দুই দেশই যদি ফাইনালি যুদ্ধে জড়ায়, দুই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন হবে? দুই দেশের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে। এক দেশ মারবে মানে আরেক দেশ মাইরা দিবে। না থাকলে, শেষ হয়ে গেলে ভান্ডার, বিদেশিরা এসে ফিল আপ করবে যে কিনো। সো বিভিন্ন কারণে আমার কাছে মনে হয় যুদ্ধটাতে ধাবিত হবে না। তারপরেও বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা, এবং এই আলোচনা এবং সমালোচনার মূল উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই 2013 সালে বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির রশি গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে। তারা কারো কাছে আপোষ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তার জীবনের শেষ প্রান্তে এসে জেলের মধ্যে থাকতে হয়েছে, একেবারে শেষ সময় এসে গৃহবন্দী থাকতে হয়েছে, এমনকি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি বিদেশে আছেন। তো যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই পরিস্থিতির তৈরি হয়েছে, তাদেরকে কি করে আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী মনে না করে আপন মনে করছেন, এবং আপন মনে করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে সমালোচনার ভাষা এমন কিছু ব্যবহার করছেন যেটা চূড়ান্তভাবে আপনার এই বক্তব্য প্রমাণ করে যে কোনো মূল্যে আওয়ামী লীগ তার চাইতে ভালো। যদি এই দেশে ডাক্তার শফিকুর রহমানের চরিত্র হরণ করা হয়, তাহলে এই বাংলাদেশের সবচাইতে উপকৃত হয় আওয়ামী লীগ। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হরণ করা হয়, তাহলে এদেশে সবচাইতে উপকৃত হয় আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে উপকৃত করানোর জন্য কারা হঠাৎ করে মাঠে নামলেন যে আপনাকে এমন কিছু তথ্য ছাড়া বক্তব্য দিলেন যেটা কোনোভাবে জাতি মেনে নিতে পারে না? ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন বয়স্ক মানুষ, একজন সম্মানিত মানুষ, কারো কাছে দাদার সমতুল্য, কারো কাছে বাবার সমতুল্য, কারো কাছে হয়তো ভাইয়ের সমতুল্য, কিন্তু একজন বয়স্ক মানুষকে কিভাবে, কোন ভাষায় বক্তব্য উপস্থাপন করতে হয় সেটা না জেনে ওইপন্থী মানুষদের উপরে ভর করেই আজকের এই পর্যন্ত এসে, তারপরে সেই মানুষগুলোর মাথার উপরে উঠে আজকের এইরকম করে আপনি বিবৃতি, বক্তব্য, ভিডিও ক্রিয়েট করলেই কি বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকবে, বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, বাংলাদেশ ভালো হয়ে যাবে? এই বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। এই বাংলাদেশের কোনো দল বলতে পারবে না যে প্রকৃতপক্ষে একেবারে 100% সহি। নবী রাসূল ছাড়া কারো কোনো ধরনের জায়গায় বলার সুযোগ নাই যে একেবারে পাক্কা, তার কোনো ভুল নাই। সেই জায়গায় আমরা রাজনীতিবিদদের চরিত্র হরণ করতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন এবং প্রশ্নবিদ্ধ করছেন যেটা মাথায় আসলেও মেনে নেওয়া যায় না। আপনি কি করে বলেন যে ডাক্তার শফিক সাহেব আপনার কোনো লিঙ্ক টিঙ্ক আছে নাকি? কোন ভাষায় আপনি এটা বলেন? কোন শব্দ চয়নে বলেন? যেই মানুষগুলো জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনি কি দিয়েছেন? আমি কি দিয়েছি? আমাদেরকে মানুষ ভালোবাসে এর অন্যতম কারণ, গত 16 বছর যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতো না, তখন দুই একজন মানুষ, তাও সুযোগ পাওয়ার কারণে। আমি আবারও বলছি, সুযোগ পেয়েছি তাই নেতা হয়েছি। বিদেশে ছিলাম, কষ্ট করেছি, ঠিক আছে, কিন্তু আপনার মতো আমার মতো এই যে আমরা যারা বিদেশে ছিলাম, আমরা কথা বলে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছি। এর মানে এই নয় যে তারা আমাদেরকে উজ্জীবিত করে এক একজনকে এমন কিছু বানিয়ে দিবে যে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন। আমরা তখন কষ্ট করে মানুষের মনের কথাগুলো উপস্থাপন করতাম, আর ওই করার কারণে মানুষ ভালোবাসতো। আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নাই, আমি ডক্টর ফয়জুলের কোনো যোগ্যতা নাই। যোগ্যতা ওইটাই যে মানুষ চেয়েছে যেটা, সেটা হয়তো তারা বলতে পারতো না, আমরা বলতাম। কথা বলতে বলতে মনে হয় যেন সব পারফেক্ট মানুষ ওনরা। ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলেন, সামাজিক জীবন নিয়ে প্রশ্ন তোলেন, আপনি যত বড় মানুষ সেই আন্দাজ প্রশ্ন তোলেন। আমাদেরও একটা সমস্যা হলো, আমাদেরকে কেউ সুন্দর কাটপেস্ট করে একটা জিনিস ধরিয়ে দিলেই আপনি ওইটা খাওয়ার জন্য বসে থাকেন। আপনি নিজে একবার চিন্তা করে দেখেন না যে আপনার বাবাকে যে অপমান করছে, অপদস্থ করছে, এর একটা লিগ্যাল স্টেটমেন্ট আছে কিনা? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যেই ভাষায়, যেই বিশ্রী শব্দ চয়ন করে আজকের এই ভিডিও ক্রিয়েট করেছেন, তার যদি সত্যিকার অর্থে এটার উপরে বিন্দুমাত্র কোনো ধরনের আইডিয়া না থাকে, তাহলে তার উপরে তিনি জুলুম করেছেন। এই জুলুমের জবাব তাকে আজ হোক কাল হোক পেতেই হবে। একজন বয়স্ক মানুষকে আপনি চাইলেই খালেদা জিয়ার বিরুদ্ধে বলে ফেলবেন, যেই মানুষগুলো জুলুম অত্যাচার স্বীকার করে, তারপরে আজকের এই বাংলাদেশে রয়েছে। আমি সে কারণে বলেছি, আমাদের দোষ আছে, আমাদের ত্রুটি আছে, কেউ খারাপ না, মানে কেউ ভালো এটা বলতে পারবো না, কিন্তু এটা মানতে হবে গত 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। জামাত আন্দোলন করতে গিয়ে শাহবাগের 2013 সালে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনার কয়জন ভাই বোন মারা গেছে বলেন? জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মীগুলো জেলের মধ্যে বন্দী থেকেছে, বিএনপির নেতাকর্মীরা জেলের মধ্যে বন্দী থেকেছে, আপনার আমার কয়জন থেকেছে বলেন? তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলার একটা নমুনা আপনাদের থাকা উচিত, যেই ভাষা আপনাদের হওয়া উচিত সেই ভাষাটা আপনারা প্রয়োগ করতে পারছেন না। আমি সবসময় সন্দেহ পোষণ করি, আমি ওইগুলো পছন্দ করি না যেই কথা এবং বক্তব্য দিয়ে আপনাকে আমি আনন্দ দিয়ে দিলাম এবং জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে রাখলাম। আমি হঠাৎ করে চটকদারি একটু জনপ্রিয় হয়ে গেলাম, আগামীকালকে গিয়ে ওই শব্দচয়ন বক্তব্যের সাথে কোনো মিলই জাতি পাইল না। লাভটা কি? জাতিকে গৃহযুদ্ধের মধ্যে নিয়ে লাভটা কি? জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভটা কি? দেশকে এখন ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই সময় এক একটা দলের এক একজন নেতাকে টার্গেট করে মনে হয় যেন এগুলো কি আওয়ামী লীগ নাকি?
আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন বিদায় আপনাকে জাতি সম্মান করেছে, ফেসিবাদের বিরুদ্ধে বলেছেন বিদায় আপনাকে আমাকে সম্মান করেছে, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে কথা না বলার কারণে আপনি যদি আপনার আপন লোকদের বিরুদ্ধে বলা শুরু করেন, আপনার কিসের সম্মান? আপনার আমার বেল্ট কি আছে? আমার এই যে 3 মিলিয়ন ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, কিছু আমার কয়েকটা পেজ আছে, এগুলো মিলে আছে। এখন এই 3 মিলিয়ন ফলোয়ার কি আমার বাপদাদার সম্পত্তি নাকি? এটা আমি আপনার মনের কথা বলেছি, তাই হয়তো আপনি আমাকে ফলো করছেন, কিন্তু এটাকে নিয়ে অহংকার করার আমার কিচ্ছু নাই। বুঝতে হবে আজকে বাংলাদেশের জাতিকে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র থেকে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র কি জানেন? আওয়ামী লীগের ষড়যন্ত্র সহজ, আমি খারাপ, আমার পাশে দাঁড়ানো আরেক ভাইও খারাপ, আর যে লোকটা গতকালকে পালাই গেছে তার মানে জনগণ তখন বলবে ওই লোকটা ভালো ছিল। মানে এদেশের বিএনপি খারাপ, জামাত খারাপ। হ্যাঁ, একটা দলকে আপনি বলেছেন 90%ই খারাপ, না একটা দলে 90% খারাপ না। চোর ডাকাত গুন্ডা ওই দলের থাকলে 10%, 20%, 30% হতে পারে, 90% সেটা খারাপ হতে পারে। এটা হচ্ছে এমন একটা পরিকল্পনা যেগুলো আমাদের বাংলাদেশের মানুষের মাথায় ঢুকবে না। আর আমি জানি এই কথাগুলো চ্যালেঞ্জ নিয়ে কেউ বলবেও না। আমি আমার সমস্ত সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ঝুঁকি নিয়েই কথা বলেছি, আজও ঝুঁকি নিয়ে কথা বলছি, আজকেও ঝুঁকি নিয়ে কথা বলছি। আমি এজন্যই বলছি যে জাতিকে বিভ্রান্ত করে লাভ নেই, আমাদের এই জাতিকে সঠিক পথ দেখাতে হবে। এখন একটি মহাপরিকল্পনা হচ্ছে, এমন ভাবে বিএনপি, জামাত, অন্যান্য যারা নিগৃহীত ছিল তাদেরকে অপমান অপদস্থ করো, করতে করতে একটা সময় সবাই বলবে ফ্যাসিবাদী ভালো ছিল। এই ফ্যাসিবাদকে ভালো করার জন্য আপনারা মাঠে নেমেছেন। আমি কখনোই আবেগতাড়িত হই, আমি তো আপনাদের জন্য ভিডিও করেছি। জনাব ইলিয়াস সাহেব, আপনি যখন আপনার বিরুদ্ধে ওই কি চুরির অভিযোগ না কি কি অভিযোগ করেছে, বাসা ভাড়া পেমেন্ট করেন নাই, কি কি নিয়ে দিয়ে আপনার ওই আমেরিকায় বসে শয়তানি করেছেন, নিজেরা কামড়া কামড়ি করেছেন, আমি তখন আপনার পক্ষে দাঁড়িয়ে তুরস্কে বসে ভিডিও করেছিলাম। শুধুমাত্র এজন্যই করেছিলাম যে আপনার মধ্যে হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম একে অপরের মধ্যে থাকতেই পারে। বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে বাসা ভাড়া দেওয়া নাও লাগতে পারে, নাও দিতে পারেন, হতেই পারে, কিন্তু সেটা জাতির কাছে প্রকাশ করে আপনার মতো একজন মেধাবী সাংবাদিককে বিকৃত হতে দেওয়া যাবে না। আপনাকে সাপোর্ট করেছি, কিন্তু এটার মানে এই নয় যে সাপোর্টটাকে অন্ধভাবে করেছি। আমি সবসময় ওই ব্যক্তির সত্যের পক্ষেই আমাকে কথা বলতে হবে। আপনি ডাক্তার শফিক সাহেবকে বলছেন লিঙ্কটিং কাছে, কেবে কিসের লিঙ্কটিং কাছে, কার সাথে কি শব্দ চয়ন করতে হয় সেটা আজকের পর্যন্ত শিখতে পারেন নাই। কি কি সভ্যতা শিখেছেন? তাদের ফলোয়ারদের উপরে ভিত্তি করে আপনাদের এই সকল ব্যবসা চলে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামাত শিবির, বিএনপি নির্যাতিত মানুষ ছাড়া আপনাদের ভিডিও আওয়ামী লীগের লোকেরা দেখে না। এদেশের নির্যাতিত 16 বছরের মানুষগুলোই আপনাদেরকে আমাদেরকে তৈরি করে দিয়েছে, আজ তাদের সাথে আমরা বেইমানি শুরু করে দিয়েছি। শাহবাগের বিরুদ্ধে আমি সবসময় গর্জে উঠেছিলাম, আমি আপনাদেরকেও বুঝাইতে পারি না। আমি বলেছিলাম আপনার বাবাকে যদি কেউ মেরে ফেলে, এরপরে যদি ছেলের কাছে এসে হাত পা ধরে বলে যে ভাই তোমার বাবাকে তো মারছি, আসলে তুমি খুব ভালো, আপনি যদি ওই সময় মেনে নেন, বুঝতে হবে আপনি সুসন্তান না কুসন্তান। যারা শাহবাগে আন্দোলন করে নিজামীকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, গোলাম আজমের জন্য বিচার চেয়েছে, সাইদের রায়ের উপরে অট্টহাসি করেছে, তাদেরকে যারা মনে করেন একটু ভিডিও টিডিও করে দিয়ে হেল্প করে একটা দুইটা জায়গায় একটু আসমানে উঠাই দিল, আপনি এটা বুঝতেছেন না যে এই আসমানে উঠানটা একটা রয়ের মহাপরিকল্পনা হিসেবে উঠানো হচ্ছে, যাতে করে ওই যারা আপনার বাবাকে হত্যা করেছে ওরা যাতে সেফটি জোনে থাকতে পারে। আমি কোনো শাহবাগীকে বিশ্বাস করি না যারা এই মানুষদেরকে হত্যা করেছে, যারা এদেশের আলেমদের ক্ষতি সাধন করেছে। এসকে সিনহাকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানাইলেই আপনি এসকে সিনহাকে মাথায় নিয়ে নাচবেন? এই এসকে সিনহার কারণে বাংলাদেশের মানুষগুলো অবৈধভাবে এই যে মানুষগুলোকে হত্যা করেছে, এখন যদি উনি আপনাকে বলে যে আমি আওয়ামী লীগকে দেখতে পারি না, আরে তুই আওয়ামী লীগকে দেখতে পারোস কি না পারোস ওইটা তো আমার দেখার বিষয় না, সবার আগে তুই আমার বাবাকে কেন হত্যা করলি তার জবাব দে। এমনও কিছু আবেগী মানুষ আছে যারা এখন লাল গালিচে সংবর্ধনা দেওয়ার জন্য বৈশা আছেন, এরপরে এসকে সিনহা আসলে লাল গালিচে সংবর্ধনা দিবেন। এই কারণেই অধপতন। আপনার বেসমেন্ট না থাকলে, পিছনের অবস্থানটা সম্পর্কে না জানলে এরকম করে আমাদের এই জাতিকে বিভ্রান্ত করবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি আপনার আমির, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, ধর্মের জন্য, কর্মের জন্য, ঐক্যের জন্য সারাদিন কাজ করছে, আপনার মধ্যে সন্দেহ ঢুকাই দিল, একে অপরের মধ্যে ঝগড়া লাগাই দিল, আর এই ষড়যন্ত্রের ফাঁদের মধ্যে আপনি পড়ে গিয়েছেন। আর অন্যরা যার নিজের জীবনে এমনও হতে পারে হয়তো জীবনে ধর্মই পালন করে না, এমনও হতে পারে হয়তো জীবনে মুসলমানই না, কিন্তু আপনি তার চাইতে, ওই আমিরের চাইতে, আপনার দলের খালেদা জিয়ার চাইতেও আপনি ভালোবাসা শুরু করেছেন এই সকল মানুষদেরকে, আর সে কারণেই আপনি আজকের ধোকার মধ্যে পড়ে যাচ্ছেন। আমি ওই সকল মানুষদের শব্দচয়ন নিয়েই আমি কথা বলছি। তারা বিভিন্ন সময় বলতো যে বিদেশি এজেন্টগুলোর কাজ হচ্ছে আপনার কাছে কাজ করানোর জন্য প্রথম আপনার পন্থী বানায়, চেহারায়, লেবাসে, তরিকায় আপনার মতো বানাইলেই তো আপনি মনে করবেন লোকটা খুব আমার, এরপরে সমর্থন দিবে, সব করবে। আজীবন আপনি জামাতকে ভালোবাসলেন, খালেদা জিয়ার ভালোবাসলেন, সবার মতো বাস দিয়ে দিলেন, ওই ভালোবাসার তো কোনো মূল্য নেই। বাংলাদেশের এখন হচ্ছে যদি কেউ ভালোবাসতে চান, ঐক্য চান, তাহলে এখন আপনার প্রয়োজন বিএনপি, জামাত এবং এদেশের চরমরাই সহ ইসলামপন্থী এবং অন্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি করা, কারণ ফেসিবাদ মাত্র বিদায় নিয়েছে। আপনি এখন ঐক্য করার সময়, আপনি এখন ঐক্য করবেন না, এখন আপনি বিভাজন তৈরি করবেন আর ঐক্য করবেন আওয়ামী লীগ আসলে, তখন তো ভিডিও চালানোর জন্য ওইটাই করতে হবে, কারণ না হয়তো দেখবে না কেউ। এইসব ধান্দাবাজি আমাদেরকে পরিহার করতে হবে। কোন সাহসে, কোন ধৃষ্টতায় আপনি একজন ব্যক্তিকে অন্যায় হবে একটা দলকে বলতে পারেন যুদ্ধাপরাধী দল? কি যুদ্ধাপরাধী করেছে বলেন?
আমি এই কথাগুলো আপনি তো দূরের কথা, তার চেয়েও শক্তিশালী কোনো ব্যক্তি বললে তার বিরুদ্ধে আমি গর্জে উঠবো, কারণ 16 বছর এই কথাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি বলেছি। ধান্দাবাজির জায়গা পান না, সবার একটা সুবিধা, সবাই ওই জায়গা মতো জায়গা, জামাত শিবির দোষ, যুদ্ধাপরাধী দোষ, মানে যখনই বিপদে পড়ে ওই যুদ্ধাপরাধী একটা ট্যাগ লাগাইয়া। আমি এজন্যই বলেছি আমার 3টি কারণে সন্দেহ হয় আওয়ামী লীগ যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তৎকালীন সময় 13 সালে মানুষগুলোকে হত্যা করেছে। ঠিক 5ই আগস্টের পরে বাংলাদেশেও বিএনপির 2-1 নেতা, যারা আমি মনে করি কোনো অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না, তারা আবার যুদ্ধাপরাধী ট্যাগ লাগানোর জন্য জামাতের অনেক নেতার সমালোচনা করছে। ঠিক একই উপায়ে আবার এখন একজন ব্যক্তি জামাতকে তুলনা করতে গিয়ে আবরার ভাদের মানে মৃত্যুটাকে জামাতের সাথে মিলিয়ে দিতেছে, জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিতেছে, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিতেছে। তা তোমার উদ্দেশ্য আর আওয়ামী লীগের উদ্দেশ্য তো একই হয়ে গেল, তো পার্থক্যটা কি? কিসের উপকার করতে এসেছেন? এখান থেকে শিখবেন। মনে রাখবেন, আপনাকে অপমান করে আরেকজনকে একটু উস্কে দিয়ে ওই উস্কানিওয়ালা এখন ভিডিওগুলো শেয়ার করবে, আর আপনাকে অপমান করবে, আবার আরেকদিন 2 মাস পরে আপনাকে একটু ভালোবাসা একটু আধা ইঞ্চি কথা বলে আপনার মাথায় তুলবে, আর আপনি ফলোয়ার হয়ে যাবেন। এই বাংলাদেশের প্রত্যেকটি পত্র পত্রিকা পর্যন্ত চালাক হয়ে গিয়েছে, তারা এখন ভিউ ব্যবসায় ব্যস্ত, তারা এখন মনে করে ওই ইসলাম প্রিয় জনগণকে লাগে, সে কারণে আপনাদের নিউজ দেয়, কিন্তু জায়গা মতো বাস যেদিন দেওয়া লাগে দেয়। আমি সে কারণে বলছি আপনি এদেরকে দেখবেন না তা নয়, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। অন্ধভক্ত হয়ে নিজের পিতার অপমানকে সহ্য করেন, এটা কেমন ভাবে পোলা আপনি? আমার তো সহ্য হয় না, চরম ধৃষ্টতা এটা। বাংলাদেশে এখন ইসলামিক পিপলদের মধ্যে একটা ঐক্য চলছে, চরমনের পীর সাহেবের সাথে জামাতের ঐক্য হবে জীবনে ভাবতে পারি নাই। একে অপরের মধ্যে আসা যাওয়া শুরু হয়েছে, এই সম্পর্কগুলোকে কেন নষ্ট করতে চান? এবং আপনার মতের উল্টো হলে তার বিরুদ্ধে ভিডিও বানাইলে আপনি খুশি হবেন, সেটাও আমি বিশ্বাস করি না। এই ব্যক্তিরা চরমনের পীর সাহেবকে নিয়েও পর্যন্ত নেগেটিভ মন্তব্য করেছিল, যেটা আমি সমর্থন করি না। এমনকি ভিপি নুরের বিরুদ্ধে পর্যন্ত লাগাতার সিরিজ আকারে ভিডিও করেছিল একজন ইউটিউবার, আমি তার কখনোই সমর্থন করি নাই। তখন আমি ভিপি নুরের পক্ষে অবস্থান নিয়েছিলাম, এজন্যই কারণ তিনি রাজনীতি করেন। রাজনীতিবিদদেরকে আমাদের জাগতে দিতে হবে, সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। রাজনীতি শেষ হয়ে গেলে তারপরে আর কিছুই থাকে না, প্রিয় বন্ধুরা। অতএব আমাদের মনে হচ্ছে, আমি তো একেবারে আগে থাকতেই মনে হচ্ছে, এই কথা বলতে গিয়ে আমি একবার বিএনপির সিনিয়র অনেক বড় নেতা, বিখ্যাত, লন্ডনে আছেন, আশেপাশের লোক, একদম তারেক রহমানের কাছের লোক, আমি তখন বলেছিলাম যে ভারতের বিরোধিতা করতে গিয়ে আমার দেশের নায়ক নায়িকার বিরোধিতা করার মধ্য দিয়ে ভারতের বিরোধিতা নয়। এই নায়ক নায়িকার বিরোধিতা করার উদ্দেশ্য হচ্ছে কৌশলে নায়ক নায়িকা গোষ্ঠীগুলোকে বিএনপি থেকে দূরে সরাই দাও, ইসলামপন্থী থেকে দূরে সরাই দাও, তোদের মাথায় ঢুকিয়ে দাও যে এদেশে আওয়ামী লীগ থাকলেই তোমরা থাকতে পারবা, নাইলে পারবা না। নাইলে এই নায়ক নায়িকা ঘুমায় কেমনে, খায় কেমনে, এটা কি আমার রাজনীতিবিদের দেখার দায়িত্ব নাকি? তখন বলতে গিয়ে বিরাট বাদন হয়েছিলাম, আপনি বুঝবেন না বলেছিল। এখন কায়দা মতো প্রতিদিন বাস খায়, তাতে তাদের কোনো ঘুম নষ্ট এখন হচ্ছে। রাজনীতিবিদদেরকে সেফটি জোনে রাখতে হবে। জামাত ইসলামকে অনেককে হয়তো বলেছি যে এই জায়গাগুলোতে আপনাদেরকে এইভাবে অন্ততপক্ষে কাজ করতে হবে। নিজের পিপল কিনা জানেন, একজনে একটু নাচাই দিলেই আপনি নাচে যাবেন, আপনার বিবেক কাজ করবে না? কয়েকদিন আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে অপমান করলেন, তখনও হুঁশ ফেললো না। এখন ডাইরেক্ট আপনার আমিরকে মানে শেষ করে দেওয়ার জন্য নেমেছে। আর কি শুনতে চান যে আপনার আমিরের বিরুদ্ধে তাকে এমন কিছু একটা মিথ্যাচার করেছে যেটা কোনো মানুষ সহ্য করতে পারে? আপনি যদি শপথের কর্মী হন, সহ্য করেন কিভাবে? আবার অনেকে মনে মনে হাসছেন যে কিছু কিছু কথা তো সত্যই বলছে। হ্যাঁ, যারা বলবে কিছু কিছু তো তার সত্য বলেই বলবে, ওই একটুই আপনাকে ঢুকিয়ে ওইটু দিয়েই ধ্বংস করে দিবে। আমি কখনোই মনে করি না যে কোনো মানুষ পূর্ণাঙ্গ মানুষ। আমি বুঝতে পারি যে কোনো ব্যক্তির, হ্যাঁ, আমরা বাংলাদেশ গঠনের জন্য যারা যতটুকু যখন অবদান রেখেছে আমি তাদের প্রতি স্যালুট জানাই। বাংলাদেশের তারা যখন যতটুকু করেছে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি অন্ধভক্ত নই। আজকের বাংলাদেশের তারেক রহমান সাহেবকে লাগবে, খালেদা জিয়াকে লাগবে, যারা মনে করেন লাগবে না আহাম্মক সারা আর কিছু। বিএনপি লাগবে, আওয়ামী লীগের বিপরীতে এই দেশে বিএনপি, জামাত, চরমনে এই দলগুলো যারা আছে এদের সবাইকে লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু ভিন্ন প্যাটার্নে লাগবে। যদি মনে করে যে তাদের মধ্যে নির্বাচন ভিন্ন হবে, হোক না। জামাত ক্ষমতায় আসতে পারলে ভালো, বিএনপি আসতে পারলে ভালো, জনগণ সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।